চন্দ্রানী নতুন জামা পরতে ভীষণ পছন্দ করত। কখনো দেশি কখনো বিদেশি জামা কেনার কথা হলে চন্দ্রানী টাকা খরচা করার দিকে একদম এগিয়ে থাকত। কিন্তু তার বাবা মা এবং দাদা বৌদির বিষয়টা মোটেই পছন্দ হয় না। চন্দ্রানীর বৌদি রত্না যে নতুন জামা কাপড় বা শাড়ি পরতে ভালোবাসে না সেটা নয়, কিন্তু সে যেহেতু বাড়ির বউ তাই সবসময় বরের কাছ থেকে শাড়ি কেনার জন্য টাকা চাইতে সে লজ্জা বোধ করে। আর চন্দ্রানী বাড়ির মেয়ে হবার সুযোগ সুবিধা একেবারে নিংড়ে নিয়ে নেয়, কারণ যখনই তার নতুন জামা কিনতে ইচ্ছা হয় তখনই সে তার বাবা মা কিংবা দাদার কাছ থেকে টাকা চেয়ে নেয়। ওয়াও, এই দোকানে কত সুন্দর সুন্দর নতুন জামা কাপড় উঠেছে। আর এ কি, আমার সব বান্ধবীরা এই দোকান থেকে জামা কাপড় কিনে ফেললো। শুধু তাই নয়, ফেসবুকে ফটো আপলোড করা হয়ে গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই জামাগুলো কিনতে পারলাম না। আমাকে যে করেই হোক আজকে গিয়ে নতুন ড্রেস কিনে নিয়ে আসতেই হবে। এই বলে চন্দ্রানী তখনই তার দাদার কাছে গিয়ে টাকা চাইতে শুরু করে। চন্দ্রানী, এই তো দুদিন আগেই তুমি একটা নতুন ড্রেস কিনে নিয়ে এলে, আর সেই ড্রেসটা তুমি এখনো পর্যন্ত আলমারি থেকে বের করোনি, শুধুমাত্র একবার গায়ে দিয়ে ফটো তুলে রেখে দিয়েছো। আগে ওই জামাটা পরো, তারপর না হয় আবার নতুন জামা কিনবে। বৌদি, তোমাকে কতবার বলেছি যে আমার নতুন জামা কাপড় কিংবা ড্রেস কেনা নিয়ে তুমি আমাকে কোনো কথা বলবে না। আমি কি তোমার কাছে টাকা চাইছি, নাকি তুমি তোমার বাপের বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে এসে দিচ্ছ? আমি আমার দাদার কাছ থেকে জামা কেনার জন্য টাকা চাইছি। আর দাদা, তুই আমাকে টাকা দিবি না? আমি তো তোর একমাত্র বোন হই, বল। আচ্ছা বাবা, তোমরা ননদার বৌদি নতুন ড্রেস কিনে নিয়ে ঝামেলা করা বন্ধ করো। আর আমি কোথায় বলেছি টাকা দেবো না? এই নে ধর 5,000 টাকা, তোর যা ইচ্ছা হয় তুই সেই ড্রেস কিনে নিয়ে চলে আয়। থ্যাংক ইউ সো মাচ দাদা, তুই খুব ভালো। তোর মতো দাদা পেয়ে আমি সত্যি খুবই হ্যাপি। আর যদি তোর বউ একটু ভালো হতো তাহলে আরো ভালো লাগতো। এই বলে চন্দ্রানী নাচতে নাচতে কাঁধে ব্যাগ নিয়ে গাড়ি করে শপিং করতে চলে যায়। আর ননদকে যেহেতু নতুন জামা কেনার জন্য টাকা দেওয়া হয়েছে, তাই রত্না তার স্বামীর সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে। কারণ রত্না যখন চন্দনের কাছে টাকা চায় তখন চন্দন কিছু না কিছু অজুহাত করেই থাকে, তাই রত্নার এখানে খারাপ লাগাটাই স্বাভাবিক। এভাবেই ননদের নতুন জামা কেনা নিয়ে সবসময় বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। আরে রত্না, তুমি আমার উপর রাগ করছো কেন? আমি খুব ভালো করেই জানি যে আমি তোমাকে টাকা দিই কিংবা না দিই, তুমি সবসময় তোমার বাবার কাছ থেকে ফোন করে টাকা চাও। সেই জন্য আমার টাকা দেওয়ার দরকারও পড়ে না। আর আমাদের তো একটাই বোন, বলো, ওকে যদি আমি বা বাবা টাকা যদি না দিই তাহলে কে দেবে? সুতরাং এইবারের মতো নিজের বাবার কাছ থেকে টাকাটা চেয়ে নাও। এই বলে চন্দন অফিস থেকে চলে যায়। আর রত্নার ভীষণ খারাপ লাগে, কারণ সে তার বাবার কাছ থেকে টাকা চাই বলে তাকে এত বড় একটা খোটা দেওয়া হয়েছে। তাই রত্না রেগে গিয়ে তখনই তার বাবাকে ফোন করে। বাপি, ও বাপি, তুমি কেন আমাকে এই বাড়িতে বিয়ে দিলে? আমার ননদ খুব বদমাইশ জানো, সবসময় আমার বরকে ব্ল্যাকমেল করে নতুন জামা কেনার জন্য হাজার হাজার টাকা চেয়ে নিয়ে চলে যায়, আর আমার বর আমাকে 1 টাকাও দেয় না। আমি তো চোখের জল একদম সহ্য করতে পারি না মা, তুই কাঁদিস না। তোর কত টাকা লাগবে বল, আমি তোকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। 10,000 টাকা, 15,000 টাকা, কত টাকা লাগবে বল না। আর তোর যদি নতুন শাড়ি কিনতে ইচ্ছে হয় তুই সেই টাকাটা নিয়ে এক্ষুনি শপিং মলে গিয়ে শাড়ি কিনে নিয়ে চলে আয়, তাহলেই তোর ননদ জব্দ হয়ে যাবে। হ্যাঁ বাপি, তুমি একদম ঠিক বলেছো। তুমি আমাকে টাকা পাঠাও, আমি এক্ষুনি নতুন শাড়ি কিনতে যাব আর নিজের ননদের নতুন জামাকে টেক্কা দেব। ও কি ভাবে নিজেকে? ও কোন দেশের হিরোইন? ও ভুলে যাচ্ছে আমিও এই বাড়ির বউ। ও যেমন ওর দাদার বাবাকে ব্যাংক মনে করে, তেমনি আমার বাবাও আমার কাছে ব্যাংক। এভাবেই রত্নার মধ্যে নতুন জামা কাপড় এবং শাড়ি কেনার জোশ চলে আসে। আর সে সঙ্গে সঙ্গে ফোন রেখে দিলে তার বাবা তাকে অনলাইনে একেবারে 15,000 টাকা পাঠিয়ে দেয়। আর সেই টাকা পেয়ে রত্না প্রচন্ড পরিমাণে খুশি হয়। সেও তার ননদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে চোখে সানগ্লাস পরে শপিং করার জন্য বেরিয়ে যায়। আর তার এমনই ভাগ্য যে শাড়ির দোকানে শাড়ি কিনতে ঢুকে সে তার ননদকে সেই দোকান থেকে শপিং করতে দেখে। এভাবেই তারা ননদ বৌদি মুখোমুখি হয়ে যায়। আর বৌদিকে শপিং মলে শপিং করতে দেখে ননদ একেবারে অবাক হয়ে যায়, কারণ চন্দ্রানী মনে করে তাদের বাড়িতে সেই একমাত্র নতুন জামা পরতে পারে। কি ব্যাপার বৌদি, তুমি এখানে কি করছো? রাস্তা ভুল করে চলে এসেছো বুঝি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই আমাকে ফলো করছো, তাই তো? আমাকে ফলো করে কোনো লাভ নেই বৌদি। আমি জানি আমি তোমার বরের কাছ থেকে টাকা নিয়ে কোথায় খরচা করছি সেটা জানার জন্য তোমার খুব আগ্রহ। তুমি কোথায় টাকা খরচা করছো সেটা জানতে আমার বয়েই গেছে। আর হ্যাঁ, আমি এখানে শপিং করতে এসেছি। আজকে আমি আমার জন্য নতুন নতুন শাড়ি আর জামা কিনবো। তুমি কি মনে করো তুমি কি শুধু একাই নতুন জামা কিনতে পারো? সে কি, তুমি এত ফাট মেরে শপিং করতে এলে দাদা আর মা তোমাকে টাকা দিয়ে দিল আর শপিং করার পারমিশন দিল? একদম মিথ্যা কথা বলবে না, কারণ বাড়িতে শুধুমাত্র নতুন জামা কাপড় কেনার জন্য আমিই টাকা পাই, তুমি পাও না।
এই শোনো, তুমি কি ভাবো তোমার দাদা, তোমার মা আর তোমার বাবা পৃথিবীতে একমাত্র বড় লোক? আমার বাবা তোমাদের থেকেও বেশি বড় লোক, ঠিক আছে? আমাকে শপিং করার জন্য, নতুন জামা কাপড় কেনার জন্য তোমার দাদার উপরে ডিপেন্ড করতে হয় না। আমার বাবা আমাকে টাকা পাঠিয়েছে, তাও আবার 15,000 টাকা। এইভাবেই রত্না আচ্ছা মতো তার ননদকে কথা শুনিয়ে দেয়, আর ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে। এভাবেই ননদ এবং বৌদি দুজনে দুই দিকে বসে দোকানে সব থেকে দামি দামি শাড়ি এবং জামা দেখতে শুরু করে। দাদা, ওই লাল রঙের শাড়িটা একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, ওটা, যার উপর জরির কাজ করা আছে। উফ, এই শাড়িটা আমাকে পরলে খুব সুন্দর লাগবে। আর শাড়ির পাশে দেখুন একটা ড্রেস রাখা আছে, ওই ড্রেসটাও আমাকে দেখান। ইস, তামার মতো মাটি মাটি গায়ের রং নিয়ে লাল রঙের শাড়ি দেখছে, আবার ড্রেসও দেখছে। যদি আমার মতো ফর্সা গায়ের রং হতো তাহলে লাল রঙের শাড়িটা মানাতো। দাদা, ওই শাড়িটা ওকে দেখাবেন না, ওই শাড়িটা আমাকে দেখান। আর তার পাশে যে জামাটা আছে ওটা পরলে আমাকে বেশি ভালো মানাবে। ঠিক আছে, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর আপনাদের কথাবার্তা শুনে বুঝে গেছি যে আপনারা ননদার বৌদি। ঠিক আছে, আমি ড্রেসটা দেখাচ্ছি আপনাদের, আর সাথে শাড়িটাও দিচ্ছি। আপনাদের যাকে যেটা পরে ভালো লাগবে আপনাদের মধ্যে সেই শাড়ি আর ড্রেসটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বলে দোকানদার সেই নতুন ড্রেস এবং শাড়ি তাদের দুজনের সামনে রেখে দেয়। এর ফলে ননদ এবং বৌদির মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। দিদি, আপনারা নিজেদের মধ্যে এইভাবে ঝামেলা করবেন না, আমাদের দোকানের একটা খারাপ রেপুটেশন হয়ে যাবে। আমি আপনাদের একটা সমাধান বলে দিচ্ছি, শুনুন। এই শাড়ি আর ড্রেসটার মোট দাম 15,000 টাকা। তাই আপনাদের মধ্যে যে 15,000 টাকা দিয়ে জামা কাপড় কিনতে পারবেন, সেই জামার নতুন শাড়িটা পরে দেখতে পারেন। দোকানদারের এমন কথা শুনে চন্দ্রানী খুবই ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মাত্র 5,000 টাকাই ছিল। কিন্তু নতুন জামাটা দেখতে খুবই সুন্দর ছিল, তাই চন্দ্রানী সেই জামার প্রতি লোভ ত্যাগ করতে পারে না। কিন্তু রত্নার কাছে যেহেতু 15,000 টাকা ছিল, তাই রত্না সেই শাড়ি এবং নতুন জামা একেবারে কিনতে রাজি হয়ে যায়। ও, বৌদির বাবা তাহলে সত্যি সত্যি 15,000 টাকা পাঠিয়েছে? আমি তো ভাবলাম বৌদি হয়তো আমাকে মিথ্যা কথা বলছে। বাবা, বৌদির বাবা তো বেশ ভালোই বড় লোক, মেয়েকে একেবারে 15,000 টাকা পাঠিয়ে দিল। না না, আমার মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই দাদাকে পটিয়ে দাদার কাছ থেকে 15,000 টাকা নিয়ে এসেছে। আমি এক্ষুনি দাদাকে ফোন করে দাদার কাছে টাকা চাইবো। এই বলে চন্দ্রানী তখনই নতুন জামা কেনার জন্য তার দাদাকে ফোন করতে শুরু করে। আর চন্দন তখন তার অফিসের মিটিং এ ব্যস্ত ছিল। কি হয়েছে বোন, তাড়াতাড়ি বল, এখন ফোন করলি কেন? আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, আর আমাকে এখনই প্রেজেন্টেশন দিতে হবে। দাদা, আমি তোকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু তুই আমাকে এক্ষুনি 10,000 টাকা অনলাইনে পাঠিয়ে দে, কারণ আমার টাকাটার খুব দরকার। আমার একটা জামা পছন্দ হয়েছে, কিন্তু জামাটার দাম 15,000 টাকা। তুই আমাকে তাড়াতাড়ি টাকাটা পাঠা না। চন্দন তার বোনের কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তাই সে মিথ্যা নাটক করা শুরু করে। কারণ সে ভালো করেই জানে রত্না যদি জানতে পারে চন্দন আবার তার বোনকে 10,000 টাকা দিয়েছে, তাহলে আবার তাদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা বাঁধবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস বোন? আমি কিছু শুনতে পাচ্ছি না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা বলছি, আমি শুনতে পাচ্ছি না। এভাবেই চন্দন নাটক করে চন্দ্রানীর মুখের উপর ফোন কেটে দেয়। অন্যদিকে রত্না ততক্ষণে সেই নতুন শাড়ি এবং জামা নিজের গায়ে চাপিয়ে নেয়, আর তাকে দেখতেও খুবই সুন্দর লাগে, যা দেখে চন্দ্রানী একেবারে জ্বলে পুড়ে ওঠে। কিন্তু চন্দ্রানী কোনো উপায় না পেয়ে এবার তার বাবাকে ফোন করে, আর তার বাবাও তাকে টাকা দিতে চায় না, কারণ সে তার মেয়েকে নতুন জামা কেনার জন্য টাকা দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। কি হলো? তুমি তো বাড়ির মেয়ে হওয়ার জন্য খুব রোয়াব ঝাড়তে, আজকে কি হলো? নতুন জামা কেনা একেবারে ফুস হয়ে গেল। তাহলে নিজের কাছে যখন টাকা নেই, তাহলে এত দামি দামি নতুন জামা কাপড় দেখছো কেন? আর এই নতুন শাড়ি আর জামা 15,000 টাকা দিয়ে আমি কিনবো, বুঝলে আমার প্রিয় ননদিনী? রত্না এরকম ভাবে নিজের ননদকে রাগাতে থাকে। এর ফলে রত্না ভীষণই রেগে যায়, কারণ সে এক মুহূর্ত নতুন জামা ছাড়া থাকতে পারে না। তাই চন্দ্রানী একেবারে রেগে গিয়ে রত্নার হাত থেকে সেই নতুন শাড়ি এবং জামা নিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। আর দোকানে সবাই অবাক হয়ে ননদ বৌদির দিকে তাকিয়ে থাকে। কাকের ইচ্ছা হয়েছে ময়ূরের পালক পরতে, একদিন কি একটু নিজের বাবার কাছ থেকে 15,000 টাকা পেয়েছে, তাই তুমি আমাকে নতুন জামা নিয়ে ভেঙাতে শুরু করেছো? তোমার যোগ্যতা আছে এত দামি নতুন জামা পরার? এই নতুন জামা শুধুমাত্র আমি পরবো। অসভ্য বৌদি কোথাকার, নিজের ননদের নতুন জামাটা পছন্দ হয়েছে, কোথায় সেটা ননদকে গিফট করবে তা নয়, নিজে নতুন জামা পরে দেখছে। তোমার এত বড় সাহস, তুমি এত দামি নতুন শাড়ি আর জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলে। তুমি সকলের সামনে আমাকে অপমান করেছো চন্দ্রানী, এই শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। আমি আজকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সব নতুন জামা কাপড় ছিঁড়ে কুটি কুটি করে দেব, আর এখন তোমাকে একটা ঠাস করে থাপ্পড় মারবো, এটাই হবে তোমার শাস্তি।
এই বলে রত্না তার ননদকে একটা ঠাসিয়ে থাপ্পড় মারে। এভাবেই নতুন জামা নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ভীষণ পরিমাণে মারপিট শুরু হয়ে যায়। এর ফলে দোকানদার তখনই পুলিশকে ফোন করতে বাধ্য হয়, আর পুলিশ এসে তাদের দুজনের মধ্যে মারপিট থামায়। পুলিশকে দেখা মাত্রই দুজনে ভূত দেখার মতো চুপ করে দোকানে বসে পড়ে। আপনাদের দুজনকে দেখলে তো ভদ্রবাড়ির বউ বলে মনে হয়, কিন্তু আপনারা শহরের এত বড় একটা জামা কাপড়ের দোকানে সেই রকম অসভ্যতামি করছেন। দোকানদার, আপনি এই দুজনকে দোকানের মধ্যে আটকে রাখবেন, আর আপনার দোকানে যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি বাবদ যতক্ষণ পর্যন্ত না এটা দুজন মিলে আপনাকে 50,000 টাকা দেবে ততক্ষণ আপনি এদেরকে ছাড়বেন না বলে দিলাম। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। আর ননদ বৌদি দুজনে বুঝতে পারে না কিভাবে তারা 50,000 টাকা দোকানদারকে দেবে। ফলে তারা দুজনের মধ্যে সমস্ত রকম ঝামেলা ভুলে গিয়ে বাড়ির লোকেদেরকে ফোন করতে বাধ্য হয়। চন্দ্রানী এবং রত্নার বাড়ির লোকেরা যখন সেই ঘটনা জানতে পারে তখন তারা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, আর 50,000 টাকা নিয়ে তখনই সেখানে দৌড়ে আসে। ছি ছি ছি, আজকে তোমাদের জন্য একেবারে নাক কাটা গেল। নতুন জামা নিয়ে নিজের ননদের সাথে কম্পিটিশন করতে গিয়ে একবারে নিজের শ্বশুর বাড়ির কথা চিন্তা করলেন না তুমি। আর বোন, তুইও পারিস বটে, এত নতুন জামা কিনছিস তবুও তোর লোভ যাচ্ছে না। আজকের মতো আমি 50,000 টাকা চুনা খেয়ে তোমাদেরকে ছাড়িয়ে দিলাম, কিন্তু এরপর যদি এরকম কাণ্ড হয় তাহলে কিন্তু আমি বাড়ি থেকে দুজনকেই বের করে দেবো বলে দিলাম। এই কথা বলে চন্দন তার বউ এবং বোনকে দোকান থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে আসার পর ননদ এবং বৌদি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ তাদেরকে প্রথম ক্ষমা করতে চায় না। কিন্তু যতই দিন যায় ততই তারা নিজেদেরকে শুধরে নেয় আর সকলের কাছ থেকে ক্ষমা পেয়ে যায়। এভাবেই ননদ বৌদি নিজেদের নতুন জামার পাগলামি ছেড়ে দেয়। পিয়ালি খুবই মিষ্টি এবং নম্রভদ্র সংস্কারী একটি মেয়ে ছিল। সে তার দুই দাদা, বড় বৌদি এবং মায়ের সঙ্গে বাস করত। পিয়ালির বড় বৌদি সুমিত্রা ভীষণই চালাক চতুর এবং অলস প্রকৃতির মেয়ে ছিল। সুমিত্রা সবসময় বাড়ির কাজকর্ম তার ননদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করত, আর পিয়ালি খুবই ভালো মতোই বুঝতে পারত যে তার বৌদি বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না, কিন্তু তা সত্ত্বেও পিয়ালি তার বৌদির হয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে থাকে। এমনই একদিন রাত্রিবেলা, পিয়ালি তুমি একটু আটা মেখে দাও, আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করো, 8:30টার সময় কিন্তু মাকে খেতে দিতে হবে। তুমি তাড়াতাড়ি আটা মাখো, আমি রুটিগুলো সেকে দেব। ঠিক আছে বৌদি, আমি এখনই আটা মেখে দিচ্ছি, তুমি ততক্ষণে সবজিগুলো কেটে নাও না। দুটো ওভেন একসঙ্গে জ্বালিয়ে দেব, একদিকে তরকারি করে নেবে আর অন্যদিকে রুটি করে নেবে। এই শুনে সুমিত্রা মনে মনে ভাবে, আজকে আমি নাইবা রুটি করব আর নাইবা তরকারি করব। আজকে আমার বাড়ির কোনো কাজ করারই ইচ্ছা করছে না, তাই আমি সব কাজ আজকে আমার ননদকে দিয়েই করাবো। কিন্তু আজকে আমি কি বাহানা করব? পেটে ব্যথা, মাথা ব্যথা সবকিছুই তো বলে ফেলেছি, আজকে অন্য কিছু একটা তো বলতে হবেই। এমনই ভাবনা চিন্তা করতে করতে সুমিত্রা ফ্রিজ থেকে সবজিগুলো বের করে। আর এমন সময় হঠাৎ করে সুমিত্রা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, আহ আমার দাঁত! দেখেছো পিয়ালি, আজকে আবার আমার দাঁতে যন্ত্রণা শুরু হলো। কি যে হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমার দাঁতে ব্যথা শুরু হচ্ছে, এবার এই দাঁতে ব্যথার জন্য আমার মাথাটাও ব্যথা শুরু হবে। পিয়ালি, তুমি আজকে রাতের রান্নাটা করে নাও না প্লিজ, আমি আমার ঘরে যাচ্ছি। আমি কিছুতেই এই দাঁতে ব্যথা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। পিয়ালি খুব ভালো মতোই বুঝতে পারে তার বৌদি মিথ্যা কথা বলছে, তবুও সে তার বৌদির কথা মেনে নেয় আর সুমিত্রা সেই সুযোগে নিজের ঘরে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর পিয়ালি যখন হঠাৎ করে তার বড় বৌদির ঘরে যায়, তখন পিয়ালি দেখে যে সুমিত্রা বসে বসে বেশ কিছু শক্ত শক্ত খাবার খেতে খেতে টিভি দেখছে। আর এই দেখে পিয়ালি বলে, আরে বৌদি, তুমি যে বললে তোমার দাঁতে ব্যথা, তাহলে তুমি এখন এই ছোলা ভাজা, মটর ভাজা এগুলো খাচ্ছ কিভাবে? এগুলো খেও না, এগুলো খেলে তো তোমার দাঁতে ব্যথা আরো বেড়ে যাবে। আরে না না, আসলে আমার তো এই ডান দিকের দাঁতগুলোতে ব্যথা হচ্ছে, বাঁদিকে কোনো ব্যথা নেই। আমি আসলে দাঁতে ব্যথার ওষুধ খাবো তো, সেই জন্য একটু খাবার খাচ্ছিলাম আর কি। আমি তো বাঁ দিক থেকেই খাচ্ছি, বাঁ দিকের দাঁতগুলোতে আমার কোনো ব্যথা নেই। হে হে হে। এই শুনে পিয়ালি আর কোনো কথা না বলে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবে প্রতিনিয়ত নিজের মেয়েকে রান্না করতে দেখে কমলা দেবীর খুবই রাগ হয়, কিন্তু কমলা দেবী বাড়িতে ঝগড়া অশান্তি পছন্দ না করায় তার বড় বৌমাকে সে কিছু বলতে পারে না। আর এভাবেই সময় কাটতে থাকে। সুমিত্রা সবসময় পিয়ালির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, যাতে পিয়ালিকে দিয়ে সে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নিতে পারে। ইতিমধ্যেই কমলা দেবী তার ছোট ছেলে রণজয়ের বিয়ে দেয় এবং সোহিনীকে বাড়ির ছোট বৌমা করে নিয়ে আসে। সোহিনী খুবই নম্রভদ্র এবং সুশীল সংস্কারী মেয়ে ছিল, তাই খুব তাড়াতাড়ি সোহিনী এবং পিয়ালির মধ্যে ভালো রকমের বন্ধুত্ব হয়ে যায়।
বৌদি এই নাও, আমি তোমার জন্য পাকা আমের জুস বানিয়ে নিয়ে এসেছি। এই জুসটা খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। আমি এর আগে সবাইকে আমার হাতে জুস বানিয়ে খাইয়েছি, কিন্তু আজকে জুসটা হচ্ছে স্পেশাল। আজকে স্পেশাল মানুষের জন্য। ভাবলাম তুমি এই বাড়িতে আজকে নতুন, তাই তোমাকে কিছু একটা বানিয়ে খাওয়ানো যাক। নিজের ননদের মুখে এমন কথা শুনে সোহিনীর খুবই ভালো লাগে। বাহ, তুমি তো খুব ভালো মেয়ে। আমি তো এই বাড়ির নতুন বউ। আজকে তো আমার সবাইকে রান্না করে খাওয়ানোর কথা, সেখানে তুমি আমার জন্য একের পর এক ভালো ভালো খাবার নিয়ে আসছো। বিয়ের আগে শুনেছিলাম ননদরা নাকি খারাপ হয়, কিন্তু বিয়ের পরে তো আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি। না না বৌদি, এখন তোমাকে কয়েকদিন কোনো কাজ করতে হবে না। তুমি তো এই বাড়িতে নতুন, তাই আমি সবকিছু সামলে নেব। নাও, তুমি এবার আমের জুসটা খেয়ে বলো তো কেমন হয়েছে। এভাবে ননদ এবং বৌদির মধ্যে বন্ধুত্ব দেখে বড় বৌমা সুমিত্রা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কিছুতেই ছোট জায়ের প্রতি তার ননদের এরকম ভালোবাসা মেনে নিতে পারে না। ও ছোট বৌদি আসতে না আসতেই এদিকে বড় বৌদিকে ভুলে গেছো পিয়ালি, তাই না? তুমি তো জানো তোমার হাতের ম্যাঙ্গো জুস খেতে আমার কতটা ভালো লাগে। তুমি আমার জন্য ম্যাঙ্গো জুস বানালে না? যাও, তুমি আমার জন্য ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়ে আসো। আর ম্যাঙ্গো জুসের মধ্যে বেশি করে কাজু বাদাম পেস্তা বাদাম দেবে, কেমন? না না বৌদি, আমি তো বাড়ির সবার জন্যই ম্যাঙ্গো জুস বানিয়ে রেখেছি। আমি ফ্রিজে জুস রেখে দিয়েছি। এক কাজ করো না, তুমি ফ্রিজ থেকে তোমার জুসটা নিয়ে নাও, আর মা আর দাদাদেরকেও জুস দিয়ে দাও। আমি একটু নতুন বৌদির সঙ্গে গল্প করি প্লিজ। এই শুনে সুমিত্রার খুবই রাগ হয়, তবুও সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এই পিয়ালির বাচ্চাকে যে কোনো উপায়ে আমার হাতে রাখতে হবে। বাড়ির ছোট বউ আসতে না আসতেই ওর সঙ্গে একেবারে গভীর বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। ওই সোহিনী ভীষণ চালাক মেয়ে, ননদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে যাতে সোহিনী পিয়ালিকে দিয়েই ওর সমস্ত কাজকর্ম করিয়ে নিতে পারে। কিন্তু আমাকেও চেনে না। ওদের এই বন্ধুত্ব কিভাবে শত্রুতায় পরিণত করতে হয় আমি খুব ভালো করেই জানি। এবার আস্তে আস্তে পিয়ালির সঙ্গে ছোট বউ সোহিনীও বাড়ির কাজকর্মে লেগে পড়ে। একদিন রাত্রিবেলা রাতের খাবার রান্না করার সময় সুমিত্রা, সোহিনী এবং পিয়ালি তিনজনেই রান্নাঘরে যায়। রাতে রুটি বানানো হবে তাই তো? আচ্ছা, আমি বরং আটা মেখে নিই, কেমন? পিয়ালি, আটা কোথায় আছে আমাকে একবার দেখিয়ে দাও না। তোমাকে আটা মাখতে হবে না বৌদি, কারণ আমি তো আগেই আটা মেখে রেখেছি। এমনিতেও প্রত্যেকদিন আটা মাখার দায়িত্ব আমার। আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? পিয়ালির কথা শুনে সুমিত্রার খুবই রাগ হয়, আর সে তখনই পিয়ালির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। মানে তুমি বলতে কি চাইছো? মানে প্রত্যেকদিন রাত্রিবেলা তুমি রান্না করো? এতদিন কি আমি কোনো কাজ করিনি? সব কাজ তুমি একাই করেছো। ছোট বৌদির সামনে ভালোই তো আমার নামে বদনাম করছো। না না দিদি, তুমি ভুল ভাবছো। পিয়ালি এমন কিছু বলতে চাইনি। ও তো জাস্ট বললো যে আরে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে কিছু বলিনি। আমি তো আমার ননদের সঙ্গে কথা বলছি। তোর এত গায়ে লাগছে কেন? রান্না করতে এলাম, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। পিয়ালি, তুমি এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আমরা দুই বৌমা মিলে রান্না করে নেব। যাও, তুমি এখান থেকে চলে যাও। এই শুনে পিয়ালি কোনো কথা না বলে মন খারাপ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুমিত্রা তার ছোট জায়ের সঙ্গে গল্প পাতাতে শুরু করে। এর সঙ্গে কথা বলে যা বুঝলাম, মেয়েটা ভালোই বোকা। এর বোকামিকে কাজে লাগাতে হবে। ননদ বৌদির মধ্যে খুব বন্ধুত্ব হয়েছে। এই বন্ধুত্ব খুব তাড়াতাড়ি আমাকে ভেঙে ফেলতে হবে। না হলে পিয়ালিকে কোনো কথা বললে পিয়ালি আমার কোনো কথা শুনবে না, আর নাইবা পিয়ালি আমার কোনো কাজ করবে। এভাবেই সুমিত্রা মাথার মধ্যে নানান রকম ফোন দিয়ে আটতে থাকে। সুমিত্রা সবসময় পিয়ালি এবং সোহিনীর মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এভাবেই 2-4 দিন কাটে। একদিন এক বিয়ে বাড়িতে যাওয়ার সময় সুমিত্রা তার ছোট জায়ের ঘরে গিয়ে বলে, এই ছোট, তোর বাপের বাড়ি থেকে তুই বিয়ের সময় একটা লাল রঙের শাড়ি এনেছিলি, মনে আছে? তোর আলমারিতে রাখা আছে। কিছুদিন আগে তুই যেটা আমাকে দেখালি, ওই লাল রঙের শাড়িটা আমাকে দে না। আমি বিয়ে বাড়িতে পরে যাব, আর শাড়ির সঙ্গে ম্যাচিং গহনাগুলোও দিবি, কেমন? কিন্তু দিদি, ওই শাড়িটা তো আমি পিয়ালিকে দিয়ে দিয়েছি। আমার শাড়িটা পিয়ালির খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য আমি শাড়িটা পিয়ালিকে পুরোপুরি নিয়ে নিতে বললাম। আর ও তো গহনাগুলোও নিয়ে চলে গেছে। ও বলল বিয়ে বাড়িতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে গহনাগুলো পরে যাবে। এই মেয়েটা না প্রথম থেকেই আমার সঙ্গে এরকম করে। আমার কোনো জিনিস পছন্দ হলে ওর সেই জিনিস লাগবে। দেখেছিস, আমি তোর কাছে শাড়ি চাইতে এসেছি, তার আগে ওর শাড়িটা নিয়ে পালিয়ে গেছে। বদমাইশ মেয়ে একটা, সবসময় এরকম করে। এরকম করে বলো না দিদি, পিয়ালি আমার একমাত্র ননদ, আর ও যদি বড় মুখ করে আমাদের কাছে কিছু চাই তাহলে আমরা কি না করতে পারবো? আচ্ছা তুমি বরং অন্য শাড়ি নাও না, দেখো আমার কাছে আরো অনেক শাড়ি আছে। না থাক, আমার যেটা পছন্দ ছিল সেটা তুই পিয়ালিকে দিয়ে দিয়েছিস। আমার এখন আর কিছু লাগবে না, আমি যাচ্ছি।
এই বলে সুমিত্রা সেখান থেকে চলে যায়। মনে মনে সুমিত্রার পিয়ালির উপর প্রচন্ড পরিমাণে হিংসা হয়। তাই সুমিত্রা শয়তানি করে যেই শাড়িটা সোহিনী পিয়ালিকে দিয়েছিল সেই শাড়িটা ইচ্ছা করে কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে দেয়, যাতে পিয়ালি সেই শাড়ি পরে বিয়ে বাড়িতে যেতে না পারে। আর বিয়ে বাড়িতে যাওয়ার আগে শাড়িটা পরতে যাওয়ার সময় পিয়ালি শাড়ির কাটা অংশ দেখে অবাক হয়। এ বাবা, এই শাড়িটা তো কাটা, এরকম কাটা শাড়ি তো কিছুতেই বিয়ে বাড়িতে পরে যাওয়া যাবে না, আমাকে অন্য কোনো একটা শাড়ি পরতে হবে এবার। এমন সময় সেখানে সুমিত্রা এসে বলে, পিয়ালি, শাড়িটা কাটা নয়, শাড়িটা ইচ্ছা করে কাটা হয়েছে। আর এটা কে করেছে শুনলে তুমি অবাক হবে। তোমার বন্ধু, তোমার প্রাণের বন্ধু, তোমার ছোট বৌদি কেটেছে। আসলে এই শাড়িটা সোহিনীর খুবই পছন্দের শাড়ি ছিল, কিন্তু তুমি শাড়িটা ওর কাছে চেয়েছো বলে ওর খুব রাগ তোমার উপর। তাই তুমি যাতে শাড়িটা পরতে না পারো তাই ও কাঁচি দিয়ে ইচ্ছা করে শাড়িটা কাটার পর তোমাকে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। পিয়ালি তার বড় বৌদির কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি তুমি সত্যি বলছো বৌদি? ছোট বৌদি কি সত্যি এটা করেছে? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আরে হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাব কেন? তুমি এখনো পর্যন্ত মানুষ চিনতে পারোনি। তোমার ছোট বৌদি কি জিনিস তোমার কোনো ধারণা নেই। ও তো শুধুমাত্র তোমাকে দিয়ে বাড়ির কাজ করানোর জন্য তোমার সঙ্গে ভালো ব্যবহার করে। ও শুধু তোমাকে ব্যবহার করছে। আচ্ছা ছাড়ো, আমি বরং তোমাকে অন্য একটা শাড়ি দিচ্ছি, তুমি আমার শাড়ি পরেই বিয়ে বাড়িতে যাবে। এভাবে সুমিত্রা পিয়ালিকে সোহিনীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে। আর পিয়ালি খুবই সরল সিধে সাদা হওয়ায় সে তার বড় বৌদির কথা বিশ্বাস করে নেয়। আর এই সুযোগে সুমিত্রা সোহিনীর কাছে যায় এবং সোহিনীকেও পিয়ালির বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে। জানিস ছোট, তোর সঙ্গে কিছু কথা ছিল। তুই না পিয়ালির সঙ্গে বেশি বন্ধুত্ব করিস না। তুই এই বাড়িতে নতুন, সেই জন্য এখনো তুই পিয়ালিকে চিনতে পারছিস না। ও দেখতে ওরকম ভোলা ভালা, কিন্তু ওর মনের মধ্যে যে কি বিষ আছে সেটা তুই ধারণাও করতে পারবি না। আজকে জানিস পিয়ালি শাশুড়ি মায়ের সঙ্গে কি গল্প করছিল? আমি নিজের কানে শুনেছি, তুই শুনলে অবাক হবি। কি গল্প করছিল? আমি তোমার কথা সত্যি বুঝতে পারছি না দিদি। আরে পিয়ালি আমাদের শাশুড়ি মাকে বলছিল তোর বাপের বাড়ি থেকে যৌতুকে খুবই খারাপ খারাপ জিনিস দেওয়া হয়েছে। আসলে তুই পিয়ালিকে যে শাড়িটা পরতে দিয়েছিস না, ওই শাড়িটা কাটা বেরিয়েছে। সেই জন্য পিয়ালির প্রচন্ড রাগ হয়েছে। তাই ও তোর বাপের বাড়ির নামে নিজের মায়ের সামনে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। আমি নিজে কানে শুনেছি। বলছিল তোর বাবা নাকি সব সস্তার কম দামি জিনিস দিয়ে তোকে পাঠিয়ে দিয়েছে। সুমিত্রার মুখে এমন কথা শুনে সোহিনীর খুবই রাগ হয়। কি, পিয়ালি আমাকে নিয়ে এমন বলেছে? আমি তো পিয়ালিকে খুবই ভালো মেয়ে মনে করতাম, কিন্তু পিয়ালি যে ভেতরে ভেতরে আমাকে নিয়ে এমন ধারণা পোষণ করে। ভালো হয়েছে তুমি আগে থেকে আমাকে সাবধান করে দিয়েছো দিদি। আমি এখনই আমার শাড়িটা ওর কাছ থেকে কেড়ে নেব। এই বলে সোহিনী তখনই পিয়ালির কাছে যায় আর পিয়ালির সঙ্গে সে ঝগড়া করতে শুরু করে দেয়। পিয়ালি এবং সোহিনী দুজনকে ঝগড়া করতে দেখে সুমিত্রা মনে মনে প্রচন্ড পরিমাণে আনন্দ পায়। আর সুমিত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখতে থাকে। কিন্তু এমন সময় সেখানে কমলা দেবী চলে আসে। বড় বৌমা, এরা দুজনে ঝগড়া করছে, তোমার তো দেখতে খুবই ভালো লাগছে তাই না? তুমি তো এটাই চেয়েছিলে, ননদ বৌদির বন্ধুত্ব ভেঙে দিতে। এই তোমরা ঝগড়া বন্ধ করো। বড় বৌমা ইচ্ছা করে তোমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, আর এটা তোমরা ধরতে পারছো না। অনেক মিথ্যা কথা বলেছো বড় বৌমা। তুমি আজকে নিজের হাতে ছোট বৌমার শাড়িটা কাঁচি দিয়ে কেটেছো, আর সেটা আমি দেখেছি। এমনকি আমার কাছে প্রমাণও আছে। তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো? এভাবে বাড়ির সকলের সামনে সুমিত্রার আসল মুখোশ খুলে যায় আর সুমিত্রা প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এরকম করব না। আসলে আমি কেন জানি না তোদের বন্ধুত্ব সহ্য করতে পারছিলাম না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে তোরা। আমরা আজ থেকে তিনজনে মিলেমিশে থাকবো। সুমিত্রাকে বাড়ির সকলেই ক্ষমা করে দেয় আর শেষ পর্যন্ত তারা তিনজনই খুবই সুন্দরভাবে সেজেগুজে বিয়ে বাড়িতে যায়। এভাবে সেদিনের পর থেকে তারা সবাই মিলেমিশে সংসার করতে থাকে।